হ্যালো বন্ধুরা, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমি আমার কনসেপ্ট অফ ডিজিজ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আগে বেলেডোনা নিয়ে 3টি ভিডিও আমরা করেছি এবং তাতে বেশ কিছু রুব্রিক আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করেছি। আজকে বেলেডোনা নিয়ে নতুন কিছু স্টেট আমরা আলোচনা করব এবং আশা করি আগের ভিডিওগুলি আপনাদেরকে ভালো লেগেছে। যে আজকের যে প্রথম রুব্রিক সেটি হলো সুপারস্টিশিয়াস। সুপারস্টিশিয়াস মানে হলো কুসংস্কারাচ্ছন্ন মন বা অন্ধবিশ্বাসী মন। অন্ধবিশ্বাস নিয়ে চলা একজন ব্যক্তিত্ব, কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে চলা একজন মানুষ, যার মন কুসংস্কারে ভরা, যিনি সায়েন্স বা সায়েন্সের নতুন নতুন অ্যাপ্রুভ জিনিসগুলোর প্রতি খেয়ালই রাখেন না, যেগুলো রিয়েল, যেগুলো পসিবল, সেইগুলোতে বিশ্বাস করেন না, সায়েন্টিফিক অ্যাপ্রোচকে মানেন না, সায়েন্টিফিক কনসিডারেশনের উপর পাত্তাই দেন না, সেই একজন বিশেষ ব্যক্তিত্ব হলেন সুপারস্টিশিয়াস। সেই সুপারস্টিশিয়াস ব্যক্তিত্ব যিনি চলতে ভালোবাসেন সাধারণত সুপারস্টিশিয়াস কাস্টমের উপর ভর করে, অর্থাৎ কুসংস্কারাচ্ছন্ন যে সমস্ত পথ রয়েছে সেই পথেই তিনি চলতে বেশি ভালোবাসেন এবং আগ্রহ তার থাকে। এই যে জিনিসটা, এটা হলো সুপারস্টিশিয়াস মাইন্ডেড পিপল। তাহলে সুপারস্টিশিয়াস আমরা দেখছি যে এমন একজন ব্যক্তি যিনি অন্ধবিশ্বাসী, যিনি অ্যাকচুয়ালি সুপারস্টিশিয়াস মাইন্ড বা সুপারস্টিশিয়াস কাস্টমস নিয়ে চলতে ভালোবাসেন, রোগ সারানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন, যা কিন্তু মেডিসিন নয় এবং সায়েন্টিফিক কোনো অ্যাপ্রোচ নয়, কোনো সায়েন্টিফিক অন্যান্য পদ্ধতি নয়। ধরুন একটা কালো তাগা বেঁধে রেখেছে তার রিউমেটিক পেন কন্ট্রোল করার জন্য বা সাইটিকা পেন কন্ট্রোল করার জন্য, অথবা কিছু একটা বিশেষ মেসেজ বা তেল বা ব্যবহার করছেন যেটাতে কেউ ধরুন ঝাড়ফুঁক করে সেটাকে তাকে দিয়েছে। এই ধরনের বিশ্বাস করেই তিনি চলতে ভালোবাসেন। ইনি হচ্ছেন বেলেডোনা। বেলেডোনার মাইন্ডে সুপারস্টিশিয়াস এই ধরনেরই আমরা পাবো। এইবার আমরা যদি দ্বিতীয় রুব্রিকে যাই, দ্বিতীয় রুব্রিক হলো গ্যামলিং প্যাশন ফর। গ্যামলিং মানে আমরা জানি বাংলাতে সেটা হলো জুয়া খেলা। এবার অ্যাক্টিভ যে মানুষটা অ্যাক্টিভিটি শো করে কি না, রিস্কিং মানি, মানে টাকাটাকে রিস্ক ভাবে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া, অথবা ধরুন বেটিং অফ মানি, টাকাটাকে বেট করে বা গেম খেলে টাকাকে লাগিয়ে দিচ্ছে। ঠিক সেই রকমই যদি আমরা গ্যামলিং প্যাশন ফর দেখি, তাহলে দেখব যে রোগ হয়েছে, রোগ সারাতে হবে, বিশেষ কোনো একটা জায়গায় গিয়ে কিছু না বুঝে একটা মোটা অঙ্কের টাকা সেখানে লাগিয়ে দিল। ডাক্তার কি ধরনের বিশেষজ্ঞ, কোন বিষয়ে তিনি পারদর্শী, সেই ব্যাপারটা না জেনে তার একটা বিশেষ ধরনের রোগ নিয়ে একটা অন্য ডিপার্টমেন্টে চলে গেল, সেখানে গিয়ে সমস্ত কিছু টেস্ট করিয়ে নিয়ে সেখান থেকে সে ফিরে চলে এলো। সেক্ষেত্রে সে লাভবান না হয়ে লুজার বেশি হবে। তাহলে গ্যাম্বলিং প্যাশন ফর মানে না বুঝে একটা মোটা অঙ্কের টাকা কোনো জায়গায় লাগিয়ে দেওয়া। অনেকেই দেখবেন পেশেন্ট এসে আপনাদের প্রাইভেট ক্লিনিকে, ওপিডিতে বা বিশেষ বড় বড় যে সমস্ত চিকিৎসা সেন্টারগুলি আছে সেখানে বলছে যে আমাকে যেখানে বলেছে আমি সেখানেই গেছি, কোনোভাবেই আমি কোনো জায়গা বাদ দিইনি, এটাতে গেছি এবং অমুক অমুক বড় বড় জায়গাতে গিয়ে আমি কিন্তু প্রচুর টাকা খরচা করেছি, সেখান থেকেও বিশেষ লাভবান আমি হইনি। তার পিছনে কারণটা যদি আপনি দেখেন, তাহলে আপনি অবশেষে বুঝতে পারবেন ইনি গ্যামলিং প্যাশন ফর করে গেছেন, মানে বিশেষ উদ্যোগী হয়ে, এবং তার মনের ওই যে ধারণাটা যে একটা মোটা অঙ্কের টাকা লাগিয়ে দিলেই বা একটা জায়গায় ইনভেস্ট করলেই মনে হয় এখান থেকে সঠিক ফল ফলবে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। এইবার আমরা যদি তৃতীয় রুব্রিকে যাই, যেটা হলো ফেনিং সিক। ফেনিং সিক অ্যাকচুয়ালি মানে হলো ফলস অ্যাপিয়ারেন্স অফ সিকনেস, মানে তার যে নিজের রোগ, সেই নিজের রোগের উপরে একটা আমি অন্য ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে পাবলিকের সামনে এলাম, ডাক্তারবাবুর সামনে এলাম, লোকের কাছে শো করলাম, সেটা মানে প্রিটেন্ডিং টু বি সিক, আমি এমন ভাবে বাড়িয়ে শো করছি আমার রোগটাকে। ইট ইজ অলসো পসিবল দ্যাট হি ইজ রিয়েলি সিক, সে যথার্থই কিন্তু রোগী, বাট হি ওয়ান্টস টু মেক ইট অ্যাপিয়ার ইন অ্যান এক্সাজারেটেড ওয়ে, মানে সেটাকে অনেক বাড়িয়ে সে রোগটাকে প্রদর্শন করছে। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন চেম্বারে এসেছে একজন পেশেন্ট, তার হয়তো পেটে হালকা ব্যথা আছে, সে দেখলো 10 জন রোগী বসে আছে, তাহলে এমন ভাবে সে চিৎকার চেঁচামেচি, তার বিভিন্ন রকমের মুখের থেকে আওয়াজ বের করা, এমন ভাবে তার আচরণ সে শুরু করলো
যাতে অন্যান্য পেশেন্ট বাধ্য হয়ে তারা বলল যে আপনাকে ছেড়ে দিই, আপনি যান, আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনি ডাক্তারবাবুকে গিয়ে আগে দেখান। এইটা হলো ফেনিং সিক, মানে একটা ফলস অ্যাপিয়ারেন্স অফ সিকনেস, তার রোগের একটা ফলস অ্যাপিয়ারেন্স সে পেশেন্টের সামনে দিল। এটা আমরা বিভিন্ন মেডিসিনে পাই, আমরা বেলেডোনাতেও পাই। এটা আমরা বেলেডোনাতে যথার্থভাবেই এটা লাগাতে পারবো। এইবার এসকেপ অ্যাটেম্প টু, এসকেপস অ্যাটেম্প টু, এসকেপস অ্যাটেম্প টু মানে হলো একটা জায়গা থেকে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। পেশেন্ট ওয়ান্ট টু এসকেপ ওয়ান পজিশন, ওয়ান বেড। ধরুন একটা জায়গায় পেশেন্ট আছে, তার টেস্ট হলো, টেস্ট হওয়ার পরে সার্জন সমস্ত রিপোর্ট দেখলো, দেখার পরে বলছে আপনার তো অপারেশন করতে হবে, আপনার তো ইনগুইনাল হার্নিয়া আছে, অথবা ধরুন কিডনিতে স্টোন আছে, রেনাল ক্যালকুরি আছে, অথবা গলব্লাডারে স্টোন আছে, অথবা আরো অন্যান্য কিছু সার্জিক্যাল কিছু ব্যাপার আছে। যখন পেশেন্ট বুঝতে পারলো যে এই জায়গাটাতে আমার সার্জারি ছাড়া কোনো কিছু হবে না, তখন সে হঠাৎ করে ভীত হয়ে ভয় পেয়ে যে সে সেইখান থেকে সে অন্য জায়গায় চলে গেল। তাহলে এসকেপস অ্যাটেম্প টু, এক জায়গায় গিয়ে অন্য জায়গায়, যেইখানে তিনি বুঝতে পারেন যে এই জায়গায় হয়তো সার্জারি করতে হবে না, বা আমার বেশ পরিচিত কেউ জানে আমাকে, আমার এই ধরনের থ্রেডনিং এর কোনো ব্যাপার নেই, সেই জায়গাতে উনি চলে যেতে চান, যে বেডটা তার কাছে অনেক কমফোর্টেবল মনে হয় আর কি। এবার আমরা আরেকটা রুব্রিকে যাই, ফিয়ার অ্যাপোপ্লেক্সি অফ। তাহলে অ্যাপোপ্লেক্সি মানে সন্ন্যাস রোগ, আমরা এটা জানতাম। তো মানে হলো ধরুন এক্সট্রা ভেসেশন অফ ব্লাড ফ্রম দ্য ব্লাড ভেসেলস রেজাল্টিং ফ্রম দ্য সেরিব্রাল হেমারেজ, এনি ইন্টারনাল হেমারেজ অফ দ্য বডি। বেসিক্যালি আমরা কিন্তু এখন সেরিব্রাল হেমারেজকেই বুঝি, অর্থাৎ স্ট্রোক। তাহলে সেরিব্রাল হেমারেজ হলে, অ্যাপোপ্লেক্সি হলে মানুষের কি হয়, পেশেন্ট বিকাম আনকনসাস, মানে সে তার জ্ঞান বা সজ্ঞান সচেতনতা হারিয়ে ফেলে, আনকনসাস হয়ে পড়ে। তাহলে রোগের দ্বারা প্রভাবিত হয়ে একজন পেশেন্ট আনকনসাস হয়ে যাবে, তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে, স্বভাবতই তিনি এই যে পৃথিবীতে উনি আছেন, ওনার সমস্ত কাজকর্ম চলন বলন সবকিছুই, চলা বলা যাই বলুন, সব বন্ধ হয়ে যাবে। তিনি পার্থিব জগতের কিছুই খবর রাখতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্যে ফিয়ার অ্যাপোপ্লেক্সি অফ। যেহেতু তিনি ফ্রিডম মোডে থাকতে ভালোবাসেন, খুব ল্যাক অফ সিরিয়াসনেস, কোনো জিনিসটাই সিরিয়াসলি নেন না, বেলেডোনার যা গতি প্রকৃতি, সেই জন্য এই ধরনের আনকনসাস স্টেটকে বেলেডোনা সবসময় কিন্তু অ্যাভয়েড করবে, এবং এই মনে একটা ভীতি তার তৈরি হয়ে থাকে। এবার ফিয়ার ইমাজিনারি থিংস, কাল্পনিক জিনিসের প্রতি একটা ভয় বেলেডোনার তৈরি হয়। সেটা কিন্তু প্রথম অবস্থা থেকেই হয়, কিন্তু অনেক সময় দেখবেন চেপে থাকে। বেলেডোনা হাইড ওয়ান্টস টু বি, হাইড করতে চায়, লুকিয়ে রাখতে চায়। তারপর যখন তার কিছুক্ষণ পরেই যখন সে সিরিয়াস হয়ে যায়, তখন তার শাইনেসটা কেটে যায়, অর্থাৎ তার এই যে একটা ধারণা, সাইটা একটু চুপচাপ থাকা, প্রথমে একটু লজ্জা ভাব, এটা যখন কেটে যায়, তখন সে কিন্তু একটু সিরিয়াস হয়, এবং তার ওই গোপন ব্যাপারগুলো, যেটাকে সে গোপন করেছিল, যে তথ্যটাকে গোপন করেছিল, সেটা কিন্তু চট করেই বলে ফেলে, পরক্ষণে সে বলে দেয় আর কি। তেমনি ফিয়ার ইমাজিনারি থিংস, মানে কাল্পনিক কতকগুলো জিনিসের প্রতি বেলেডোনার ভীতি আছে। ইমাজিনারি থিংস, রোগের ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে কিছু আরো অন্যান্য উপসর্গ এসে যাবে, এটার থেকে ওটা হয়ে যাবে, আরো এখান থেকে নতুন কিছু কষ্ট আসবে কিনা, এই ধরনের ইমাজিনারি থিংস, কাল্পনিক জিনিসের প্রতি একটা ভয় বেলেডোনার মনে দেখা দেয়। এবং এই বিষয়গুলোতেই কিন্তু লাইট ডিজায়ার পেতে চায়, মানে ডাক্তারবাবুদেরকে বা যারা ধরুন জ্ঞানী, রোগ সম্পর্কে বোঝেন, তাদের কাছে বিভিন্ন বিষয় কিন্তু প্রশ্ন করেন, এবং এই ধরনের সিমিলার রোগে কেউ ভুগেছে সেই সমস্ত পেশেন্টের কাছে গিয়েও কিন্তু বেলেডোনা প্রশ্নগুলো রাখতে থাকে এবং তার উত্তর পেতে চায়, এবং তার ভয়টাকে কাটিয়ে নিতে চায় আর। এবারে আরো একটা রুব্রিকে যাই আগে, তা হলো ফাইট ওয়ান্টস টু বি। আমরা এমনি দেখেছি বেলেডোনা খুব রাগী, খুব ফারি বা রেগ। ধরুন এই যে রেগ বা রাগ, তার অ্যাঙ্গার, সেই অ্যাঙ্গার স্টেটে তো প্রচুর পরিমাণে সে নিজের রাগ জাহির করতে চায়, এবং এই সমস্ত জায়গায় ডিউরিং ডিজিজ স্টেটে, সিকনেস স্টেটে সে কিন্তু ফাইট ওয়ান্টস টু বি, মানে ফাইট ব্যাক করতে চায়। ফাইট ব্যাক করতে চায় মানে হলো, প্রথম জীবনের তার যে দর্শনটা, জীবন দর্শনটা, সেটা হলো ল্যাক অফ সিরিয়াসনেস। সে জীবন বোধকে কত গুরুত্ব দেয়নি, রোগকে গুরুত্ব দেয়নি, কোনো কষ্টকে বাড়তে সাহায্য করেছে, কোনোভাবেই গুরুত্ব দেয়নি। যখন সে বুঝেছে যে রোগটা তার উপরে পেয়ে বসেছে, অনেকটা বেড়ে গেছে, অনেক প্রভাব বিস্তার করেছে, এবং এর রুট কিন্তু অনেক বেশি, তখন হি ইজ রিয়েলি ডেডিকেটেড অ্যান্ড ওয়ান্টস টু ফাইট ব্যাক।
সে কিন্তু সেই জায়গা থেকে আবার পুনরায় একটা জেহাদ ঘোষণা করে, মনের মধ্যে একটা জোর নিয়ে আসে, বল নিয়ে আসে এবং এটার বিরুদ্ধে লড়াই করতে চায়। এই ধরনের একটা দৃঢ় মানসিকতা সম্পন্ন বেলেডোনাতে পরিণত হয়, যেটা প্রথমে আমরা দেখলাম যে ল্যাক অফ সিরিয়াসনেস স্টেট। এরপরে ঠিক এই রুব্রিকটার খুব কাছাকাছি রুব্রিক আমরা একটা ডেলিউশনেও পাই, যেটা হলো ডেলিউশন ওয়ার বিইং অ্যাট। মানে যখন সে এই ধরনের লড়াই করছে, রোগের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করছে যে এটা আমাকে সারাতেই হবে, দ্যাট মিনস ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফাস্ট, আমাকে তাড়াতাড়ি এই রোগের থেকে মুক্তি পেতে হবে, তখন ওয়ার বিইং অ্যাট মানে আই মাইসেলফ প্রেজেন্ট ইন দ্য ব্যাটল ফিল্ড, আমি এই যোগের অর্থাৎ রোগের ক্ষেত্রে, রোগের জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি, রোগের যুদ্ধক্ষেত্রে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার কোথাও যাওয়ার নেই, আমি এখান থেকে যেতে চাই না। আমরা দেখছি ধরুন যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক যখন যুদ্ধ করে, তখন কি যুদ্ধক্ষেত্র ছেড়ে সেই সৈনিক বাইরে যেতে পারে? কখনোই পারে না। তার মানে এই যে ব্যাটল ফিল্ডটা, এই যে ফাইট ব্যাকটা, বেলেডোনা সে ভাবে যে আমাকেই করতে হবে এটা, আমি কারো সাহায্য নিয়ে নয়, কোনোভাবে প্রভাবিত হয়ে নয়, আমি এটা নিজে নিজেই এখান থেকে বেরিয়ে আসবো এবং তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠবো। এই যে মনের জোরটা, অদম্য জোরটা তার মনের মধ্যে আছে, আই এম ইন দ্য ব্যাটল ফিল্ড, দ্যাট মিনস ডেলিউশন ওয়ার বিইং অ্যাট। এইবার আমরা কিছু রুব্রিক আগে ছোট ছোট কেসের ক্ষেত্রে দেখে থাকি, যেমন ধরুন শেমলেসনেস মানে হলো লজ্জাহীনতা, মানে লজ্জা নেই, নির্লজ্জ, বেহায়াপনতা তা কিন্তু নয়। এই যে ধরুন আমরা বেলেডোনা পড়ে এসেছি, প্রতিটি কথার কিন্তু অপরিসীম গুরুত্ব আছে। লজ্জাহীনতা বলতে চাইছি এই জন্যেই, বাট ন্যাকেড ওয়ান্টস টু বি, পেশেন্ট ধরুন কোনোভাবে একটা রোগে আক্রান্ত হয়েছে, তো বেলেডোনা আমরা প্রথমেই জানতাম একজন বিউটিফুল লেডি, যার মনের মধ্যে কিনা একটা লজ্জা আছে, একটা শরম আছে, একটা হিন্দিতে হায়া বলে একটা জিনিস আছে। এইটা যখন আস্তে আস্তে তার কেটে যায়, তার রোগের দ্বারা সে প্রভাবিত হতে থাকে, কোনোভাবে সে রোগে আক্রান্ত হয়, তখন সে প্রথমে বলতে চায় না। কেন? তার শাইনেস তাকে বলতে দেয় না। যখন তার শাইনেসটা কেটে যায়, আস্তে আস্তে শাইনেস কমে যায়, তখন সে তার ওই ছোট্ট ছোট্ট হিডেন যে জিনিসগুলো, গোপন করা তথ্যগুলো সে কিন্তু পরিষ্কারভাবে বলতে চেষ্টা করে, যে আমি বিয়ের আগে এই জিনিসে ভুগতাম, তখন আমার এই হয়েছিল, এখন বর্তমানে আমার এই হয়েছে। এই যে তার শাইনেসটা কেটে যায় এবং রিয়েল যে হিডেন নেচারটা সেটা কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে আসে। এটা বেলেডোনার একটা নেচার। তেমনি কিছু পরবর্তী ক্ষেত্রে যখন রোগের ধরুন বড় বড় কিছু কষ্ট আসে, তখন বেলেডোনা যখন প্রথমে সিরিয়াসনেস তার থাকে না, রোগটা যখন বড় আকারে দেখা দেয়, তখন ডাক্তারবাবুদেরকে সেই ধরনের কথাগুলো বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি কি একটু ইনভেস্টিগেট করে দেখবেন ব্যাপারটা, যদি ডাক্তারবাবু আপনি ইনভেস্টিগেট করে দেখতেন তাহলে কিন্তু খুব ভালো হতো, আমি তাহলে বুঝতে পারতাম ব্যাপারটা এবং কতটা সিরিয়াসনেস আপনিও জানতে পারতেন। এই যে ব্যাপারটা, এইখানে দেখুন দুটো দিক দিয়েই পেশেন্ট কিন্তু লাইট চাইছে, লাইট ডিজায়ার, মানে রোগটা সম্পর্কে তার যে গভীরতা সেটা পরিমাপ করতে চাইছে, ডাক্তারবাবুকে দেখিয়ে অ্যাসিওরেন্সও পেতে চাইছে যে এটা কতটা গভীর বা কি হয়েছে, পরিষ্কারভাবে ডাক্তারবাবু দেখুন, তবেই কিন্তু রিয়েলি সঠিক মেডিসিন দেওয়া সম্ভব হবে। এই যে জিনিসটা, এটা কিন্তু পেশেন্ট করতে চায়, পেশেন্ট খুবই হেল্পফুল হয়ে ওঠে। এই জন্য আমরা বলি যে নেকেড ওয়ান্টস টু বি, মানে যেটাকে সে এতদিন লুকিয়ে রেখেছিল সেই জায়গাটা তার খুলে গেল, পরিষ্কারভাবে সে ওপেন করতে চাইছে, সেই সময় তার লজ্জাটাকেও সে যেন হারিয়ে ফেলে, তবু পরিষ্কারভাবে ডাক্তারবাবু দেখুক। এক্ষেত্রে কিছুটা পেশেন্ট অবশ্যই সেমলেসনেস হয়ে পড়ে। এবার আমরা ধরুন রাগের ক্ষেত্রে কিছু কিছু রুব্রিক বেলেডোনার আলোচনা করেছি, যেগুলো ধরুন বাইট ডিজায়ার টু বাইট বা কিল ডিজায়ার, মানে মারতে চায়, মারতে উদ্যত হয়, মেরেও দেয়, স্ট্রাইকিং ডিজায়ার টু স্ট্রাইক, আবার থ্রোয়িং থিংস অ্যারাউন্ড, কিছু জিনিস ছুঁড়ে দেয়, আবার ধরুন স্ট্রাইক হিজ হেড অন দ্য ওয়াল, ওয়ালে গিয়ে মাথা ঠুকে নেয়। এই যে রুব্রিকগুলো আমরা রাগের ক্ষেত্রে দেখেছি, এগুলো আমরা দেখে প্রতিটা জিনিসের বর্ণনাও করেছি। এইবার আরও একটা জিনিস দেখেছিলাম, পাইরোমেনিয়া বা ফায়ার ওয়ান্টস টু সেট থিংস অন, মানে একটা সঠিক জিনিস আছে, একটা সেট জিনিস আছে যেটার উপরে সে আগুন ধরিয়ে দিতে চাইছে। তাহলে এই যে রুব্রিকগুলো আমরা দেখলাম, এটা ডিউরিং ডিজিজ স্টেটে হি ওয়ান্ট টু, এই ডিজিজ স্টেট বা সিকনেস স্টেটে হি ওয়ান্টস টু কিপ ফায়ার অন দ্য সেট থিংস, মানে আগুন ধরিয়ে দিচ্ছে, রেগে যাচ্ছে, রেগে তার বিভিন্ন অ্যাটিটিউড সে শো করছে, এটা কিন্তু আমরা আগে দেখলাম। এবারে এই কিল ডিজায়ারটা আমরা দেখলাম। কিল ডিজায়ার মানে রেগে যাচ্ছে, রেগে উদ্যত হয়েছে, বিভিন্ন রকমের কাজ করছে বা অ্যাক্টিভিটি করে ফেলছে।
আরো একটা রুব্রিকের সাথে আমরা দেখেছি, সেটা হলো ইন্ট্রিগুয়ার, মানে ষড়যন্ত্রকারী। বিভিন্ন বিষয়ে সে বিভিন্ন ধরনের প্ল্যান করছে, কাকে কিভাবে কারো ক্ষতি পৌঁছানো যাবে, কাউকে কিভাবে আঘাত করা যাবে, কাউকে কিভাবে মারা যাবে, কাউকে কিভাবে বিপদে ফেলা যাবে। এই ষড়যন্ত্রকারী যে সমস্ত ইয়েগুলো, কথাগুলো, সেটা কিন্তু বেলেডোনার মুখ থেকেই বেরিয়ে আসে বা বেলেডোনার মাথা থেকে বেরিয়ে আসে। এটা আমরা কখনো সাধারণত কোনো জায়গায় দেখিনি। কিন্তু ইন্ট্রিগুয়ার বলে একটি কথা আছে, যার মানে হলো ষড়যন্ত্রকারী, যিনি ষড়যন্ত্র করেন। এইবারে আরেকটা রুব্রিক, সেটা হলো ইনস্যানিটি, মানে ফিজিক্যাল মেন্টাল ম্যাডনেস। অ্যাকচুয়ালি সে অ্যাবনর্ম্যাল ব্যবহার করছে, সে মাইন্ডের দিক দিয়েই করছে, ফিজিক্যালি করছে, কোনোভাবে করছে। ফ্রম ফ্রাইট ফ্রম, তাহলে ইনস্যানিটি ফ্রাইট ফ্রম, হঠাৎ করে ভয় যে পেয়ে যাওয়ার পরে তার মানসিক এবং শারীরিক কিছু অ্যাবনর্ম্যাল সিমটম দেখা দিয়েছে, এটা হলো ইনস্যানিটি ফ্রাইট ফ্রম। আবার ইনস্যানিটি গ্রিপ ফ্রম, কোনো একটা দুঃখ, কোনো একটা বিষাদ, কোনো একটা স্যাড ইভেন্ট, কোনো একটা স্যাড থিংস তার মনের মধ্যে হয়ে যাওয়ার পরে, সে মানসিকভাবে আঘাত পাওয়ার পরে সে তার এই জিনিসটা ইনস্যানিটি একটা তৈরি করেছে, একটা পাগলপন তৈরি করেছে, একটা অ্যাবনর্মাল ব্যবহার তৈরি করছে। এবার আমরা ইনস্যানিটি ওয়ান্টনেস উইথ মানে হলো একটা ক্রুয়েল ডিসপোজিশন, মানে ক্রুয়েল ব্যবহার, নির্মম, নিষ্ঠুর, নির্দয় ব্যবহার। যে ব্যবহারটা মানুষকে আঘাত পৌঁছায়। আমরা বলি সে বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়নি, এই জন্যে এর মানেটা ঠিক বেবকুফিওয়ালা কাম হ্যায়, মানে বোকার মতো সে কাউকে বোকার মতো পাগলেরপন আচরণ করছে, বোকার মতো পাগলপনের আচরণ করছে। এটা আমরা বারবার বলি, কোনো সময় এই ঘটনা আমরা দেখে থাকি, কোনো সময় কেউ করছে সেটা উপলব্ধি করতে থাকি। তাহলে এই যে বোকার মতো পাগলপন, এটাই হলো ইনস্যানিটি, ম্যাডনেস, ওয়ান্টনেস উইথ। এই রুব্রিকটাও আমরা কিন্তু কাজে লাগাতে পারবো যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি বা বুঝতে পারি বা পেশেন্টের মধ্যে পাই। এবারে আমরা আরেকটা জিনিসে যাই, সেটা হলো কোয়াইট ওয়ান্টস টু বি, মানে ডিজিজ স্টেটে পেশেন্ট চুপচাপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, শান্ত হতে চায়। কোয়াইট মানে মোশনলেস, ওয়ান্টস টু স্টে ইন ওয়ান পজিশন, ওয়ান্ট টু সেটেল হিজ বডি অ্যান্ড মাইন্ড, একটা জায়গায় সেটেল হয়ে থাকতে চায়। এই যে ডিস্টার্ব, অ্যাভার্স বিইং, এই দুটো রুব্রিক খুব কাছাকাছি, আমরা অনেক রেমেডিতে, অনেক মেডিসিনে পাবো। কোয়াইট ওয়ান্টস টু বি, ডিস্টার্ব, অ্যাভার্স বিইং, ইনডিফারেন্স এভরিথিং টু, এই রুব্রিকগুলো আমরা বিভিন্নভাবেই কাজে লাগাবো। কিন্তু এটা বেলেডোনাতেও আছে, মানে যখন সে রোগে আক্রান্ত হয়, রোগের সিমটম তাকে পীড়া দেয়, কষ্ট সে পায়, মানসিক উৎপীড়ন শুরু হয়, মানসিক কষ্ট হয়, তখন বেলেডোনা পেশেন্ট চুপচাপ হতে চায়, শান্ত হতে চায়, শান্ত হয়ে থাকতে চায় এবং একা থাকতে চায়, যাতে কেউ ডিস্টার্ব না করে। ডিস্টার্ব তার পছন্দ হয় না। এইবার আরো একটা নতুন রুব্রিকে যাই, সেটা হলো স্কর্ন ফিলিং বা এলিমেন্টস ফ্রম স্কর্ন বিইং। স্কর্ন ফিলিং কি জিনিস না, স্কর্ন হলো অ্যাকচুয়ালি কেউ তাকে ধরুন পীড়া দিচ্ছে, মানে একটা জায়গায় তিরস্কৃত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। মানে ধরুন একজন স্কুলের হেডমাস্টার মশাই, রিটায়ার্ড হেডমাস্টার মশাই, তাকে স্কুল থেকে কোনো জায়গায় নিমন্ত্রণ করা হয়েছে, তিনি এসেছেন, তাকে সসম্মানে কোনো জায়গায় চেয়ারে বসানো হলো না, ঠিকঠাকভাবে তাকে উত্তরীয় দিয়ে বরণ করা হলো না। যেখানে কিনা অন্যজনকে বরণ করা হলো পুষ্পস্তবক দিয়ে, কিন্তু রিটায়ার্ড হেডমাস্টার মশাইয়ের জন্য সেটা হলো না। ওনাকে কিছু কথা বলতে দেওয়ার জায়গাটাও করা গেল না। উনি যে স্কুলের জন্য কিছু করেছিলেন সেই অবদানের কথাও জানাতে পারলেন না। মনে কষ্ট পেয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। এবার তিনি তার যে মনের মধ্যে কষ্টটা হলো, যেটা নিয়ে তিনি ফিরে গেলেন, সেটা হলো স্কর্ন ফিলিং, মানে তিরস্কৃত হয়ে ফিরে গেলেন, অপমানিত হয়ে ফিরে গেলেন। এলিমেন্টস ফ্রম স্কর্ন বিইং, মানে অন্তরে তিনি অপমানিত হলেন। এটা হলো স্কর্ন ফিলিং বা স্কর্ন বিইং। এটা বেলেডোনাতেও আছে, আর ব্রায়ানিয়াতেও আছে, আরো অন্যান্য রেমেডিতে আমরা পাবো। আমরা এই ঘটনাটাকেও কিন্তু, এই রুব্রিকটাকেও আমরা এইভাবে বুঝে নিয়ে আমরা কাজে লাগাতে পারি। এবার আমরা আরো একটা রুব্রিক, রাগের রুব্রিক, যেটা আমরা বললাম কিল ডিজায়ার টু বাইট, ডিজায়ার টু বাইট, আমরা বড়দের ক্ষেত্রে এই রুব্রিকটা পাবো, যেটা হচ্ছে কোয়ালসাম স্লিপ ইন। কোয়ালসাম মানে হলো ঝগড়া বা ম্যালিশিয়াসনেস, মানে ঝগড়া করে ফেলা, কথা কাটাকাটি করে ফেলা, ঝগড়া করে ফেলা,
নিজেকে ধরুন না সামলে না না রাখতে পারা, ইমোশনটাকে কন্ট্রোল না করতে পারা। এবার স্লিপ ইন, খুব গুরুত্ব দিন এই কথাটার উপরে, কোয়ালসাম স্লিপ ইন। ঘুমিয়ে কি কেউ ঝগড়া করে, বা ঘুমের ঘোরে কারো ঝগড়া হয়? কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের এই রুব্রিকে হয়। অ্যাকচুয়ালি বেলেডোনা কি করে? বেলেডোনা তো হঠাৎ করেই ঝগড়া করে ফেলে, কথা কাটাকাটি করে ফেলে, বুঝতেই পারে না কি করছে। তাহলে ঝগড়া কখন করলো? না, যার সাথে ঝগড়া করা চলে না, যেখানে আমার ঝগড়া করার কোনো রূপ দেখানো যায় না, না বুঝে আমি কোনো কাজ করে ফেলছি, আমার অজ্ঞানতায় কোনো কাজ করছি, আমার আনকনসিয়াস লেভেল অথবা আনকনসিয়াস স্টেটে থেকে আমি কাজ করছি। অনেকে আমরা উদাহরণ দিয়ে এই কথা বলে থাকি যে তোমার কি কোনো জ্ঞান নেই, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এই কাজটা করতে পারলে? মানে ঘুমিয়ে করলে মানে কি? তুমি সজ্ঞানে করলে না। তাহলে ঝগড়া করলে তুমি অজ্ঞানে করলে, সজ্ঞানে করলে না। এটা হলো কোয়ালসাম স্লিপিং। এরপর আমরা যদি যাই, স্যাডনেস পারস্পিরেশন ডিউরিং, স্যাডনেস হিট ডিউরিং, স্যাডনেস ফিভার ডিউরিং, এই তিনটে ছোট ছোট রুব্রিক আছে। তো স্যাডনেস মানে হলো একটা স্টেট অফ ডিসপ্লেজার, স্টেট অফ সরোফুলনেস, স্টেট অফ স্যাড, মানে যেখানে তা পার্সোনালি একজন ব্যক্তি খুব দুঃখের সাথে আছেন, মনের মধ্যে কোনো সুখ নেই, কোনো প্লেজার নেই, কোনো আনন্দ নেই, নিরানন্দ ভাব, তার মনের মধ্যে একটা মানসিক কষ্ট আছে, একটা বিষাদ আছে, বিষণ্ণতা আছে, সেটা স্যাডনেস স্টেট। সেই স্টেটে আমরা দেখছি কি স্যাডনেসটা পারস্পিরেশন ডিউরিং। তাহলে পারস্পিরেশন কিসের ইঙ্গিত করে, বা পারস্পিরেশন বলতে কি বোঝায়? পারস্পিরেশন হলো একটা এমন একটা অবস্থা যেটা হলো একটা লেবোরিয়াস প্রসেসকে বোঝায়। একটা লেবার দিয়ে একটা বড় কাজ করে একটা সাকসেসফুল হলে প্রচুর পরিশ্রমের ফলে যখন শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরোয়, সেটা হলো একটা ওভারওয়ার্কের ফল। সেই ওভারওয়ার্ক হওয়ার পরে যখন শরীর থেকে ঘাম বেরোয় একজন ব্যক্তির, তখন মনের মধ্যে তার একটা স্বাচ্ছন্দ্য, আনন্দ, উৎফুল্লতা ভাব প্রকাশ পায়। তাহলে ঘাম কিসের পরিচায়ক? ঘাম হলো একটা সফলতার পরিচায়ক। যে কাজটা সফল হয়েছে, প্রচন্ড পরিশ্রম করে, সে দিনরাত কাজটা কষ্ট করে করে সে সফলতা পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে সফলতা হলে একজন ব্যক্তির মনের মধ্যে হাসি, আনন্দ, জয় এগুলো ফুটে ওঠা কথা। কিন্তু আমরা দেখছি কি না, স্যাডনেস পারস্পিরেশন ডিউরিং, যখন কিনা ঘাম হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, শরীর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে, একটা এক্সারশন প্রসেসের পর, এক্সস্টিভ প্রসেসের পর, তার অনেক কষ্টের ফলে যখন একটা ঘাম হলো, একটা সফলতা এলো, তখন কিন্তু সেই ব্যক্তির মনে নিরানন্দ ভাব, নিরানন্দ, মন কিন্তু আনন্দে নেই। হিট ডিউরিং, যখন একটা হিট স্টেজ, যখন কিছু একটা আনন্দের অবস্থা বা শরীরের মধ্যে ধরুন কষ্ট আছে, টেম্পারেচার বেশি আছে, অন্য কষ্ট আছে, তখনও কিন্তু নিরানন্দ ভাব। আবার যখন ফিভার আছে, জ্বর আছে, তখনও কিন্তু নিরানন্দ ভাব, বিষণ্ণ ভাব মনের মধ্যে। এইবার ওই জায়গাটাই সিমিলার আরেকটা রুব্রিক দিয়ে কভার করা যায়, যেমন হলো ইনডিফারেন্স পারস্পিরেশন ডিউরিং। ইনডিফারেন্স মানে হলো যে পারস্পিরেশন হচ্ছে তার সফলতার পরিচায়ক, পারস্পিরেশন হওয়া সত্ত্বেও কিন্তু সেই ব্যক্তির মনে কোনো ডিফারেন্স আনতে পারছে না, কোনো পরিবর্তন আনতে পারছে না, যে সে কিন্তু নিরানন্দ, নিরলস, চুপচাপ, কোনো পরিবর্তনহীন, যেমন স্টেটে ছিল সেই অবস্থাতেই আছে, একই অবিচল ভাবে আছে। তাহলে বন্ধুরা, আমরা যে সমস্ত রুব্রিকগুলি আজকে আলোচনা করলাম, সেগুলি হলো সুপারস্টিশিয়াস, সেগুলি হলো গ্যাম্বলিং, প্যাশন ফর, ফেনিং সিক, এসকেপ অ্যাটেম্প টু, ফিয়ার অ্যাপোপ্লেক্সি অফ, ফিয়ার ইমাজিনারি থিংস, ফাইট ওয়ান্টস টু বি, ডেলুশন ওয়ার বিং অ্যাট, তারপর হলো ইনস্যানিটি ফ্রাইট ফ্রম, ইনস্যানিটি গ্রিপ ফ্রম, কিল ডিজায়ার টু, শেমলেসনেস এবং নেকেড ওয়ান্টস টু বি, তারপর হলো স্যাডনেস হিট ডিউরিং, ফিভার ডিউরিং বা পারস্পিরেশন ডিউরিং, কোয়াইট ওয়ান্টস টু বি, ডিস্টার্ব অ্যাভার্স বিইং, এবং সর্বশেষে বলি অ্যাডমনিশন অ্যাগ্রাভেশনেও আমরা বেলেডোনাকে পাই। এবং অ্যাডমনিশন মানে হলো একজন বাচ্চা বলুন, অন্য ব্যক্তি বলুন, কাউকে যদি আমরা কোনো অ্যাডভাইস দিয়ে থাকি, একটা পিস অফ অ্যাডভাইস, সেই অ্যাডভাইস দেওয়ার পরে অনেকেই গ্রহণ করে, আবার অনেকেই গ্রহণ করে না। তাহলে এই যে অ্যাডভাইসটা, এটা করো না, ওটা করো না, ওটা করলে ভালো, এটা করলে ভালো, এই বয়সে এটা করা উচিত নয়,
তোমার শরীরের ক্ষতি হবে। তো এটা মানে হলো এমন একটা জিনিস যেখানে আমরা একটা ফাইনাল থ্রেট দিয়ে থাকি, বা আমরা আর যাতে ফার্দার কোনো রকম ফল্ট না করে, ভুল না করে, সেই জায়গা থেকে সরে আসতে পারে, সেজন্য আমরা তাকে এক ধরনের মানা করে থাকি, বারণ করে থাকি। এই বারণ করাটা সে খুব স্বতঃস্ফূর্ত মনে নাও নিতে পারে, তখন তার মনের মধ্যে একটা অ্যাগ্রাভেটিভ স্টেট, অ্যাগ্রাভেশন অবস্থা আসে। তাহলে অ্যাডমোনিশন অ্যাগ্রাভেশন মানে আমরা উপদেশ দেওয়ার পরে পরিবর্তিত রূপে অ্যাডমোনিশন অ্যাগ্রাভেশন স্টেট দেখা দেয়। আমরা এটাকেও কিন্তু আমরা বেলেডোনাতে কাজে লাগাতে পারি এবং বেলেডোনার মধ্যে নিতে পারি। এইভাবে আমরা বেলেডোনাকে সিলেকশন করতে পারবো। বন্ধুরা, আজ যেগুলি আলোচনা করলাম এবং পূর্বোক্ত আরো 1, 2, 3 নম্বর ভিডিওতে অ্যাডভান্সে আমি আলোচনা করেছি, এই সর্বসাকুল্যে এই যে রুব্রিকগুলো আমরা দেখলাম, এগুলো 1টি, 2টি, 3টি, 4টি, এগুলোকে আমরা একসাথে সংযুক্ত করে যখন কোনো পেশেন্টের মধ্যে পাবো এবং একটা স্টেট ফুটে উঠবে, এটাকে ধরে আমরা বেলেডোনাকে সিলেকশন করতে পারবো। আমি আশা করি আমার এই ছোট্ট ছোট ধারণাগুলো বা এই স্টেট অফ মাইন্ডগুলো বা স্টেটের যে একটা পেশেন্টের যে স্টেট, রোগীর যে অবস্থা, যে অবস্থায় রোগী ডাক্তারের কাছে আসে, তাতে করে এই সমস্ত স্টেটগুলো দিয়ে আপনারা পূর্ণ কেস টেকিং করে বেলেডোনাকে ইউজ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। বেলেডোনা অ্যাজ এ রেমেডি সিলেক্ট হবে এবং পেশেন্টের খুব কাজে লাগবে, যেটা আমরা বর্তমানে করছি বা দেখছি এবং সেই ধরনের সফলতাও পাচ্ছি। আমি আশা করব আপনারাও সফলতা পান, কেননা আমাদের আসল উদ্দেশ্যই হলো হোমিওপ্যাথি সর্বাঙ্গীনভাবে সুন্দর হোক, সফল হোক এবং মানবিকতার সাথে আমরা যে সমস্ত কাজগুলো করছি তাতে যেন একটা জায়গাতে মানে কি বলবো, একটা মানব সমুদ্রে যেন একটা হোমিওপ্যাথি ঝড় উঠে এবং হোমিওপ্যাথি খুব সুন্দরভাবে মানব জীবনে কাজে লাগে, এটাই আমাদের উদ্দেশ্য। তাই আজ এই পর্যন্ত বলে আমি আমার এই চ্যানেল কনসেপ্ট অফ ডিজিজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পুনরায় অন্য ভিডিও করে আমি আপনাদের সাথে আবার আসবো। থ্যাংক ইউ, নমস্কার।